ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ হলের শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার রাত ৮টা থেকে রাত 10:30 পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। রাত 9:30টার দিকে বিশ্ববিদ্যালয় হলপাড়া থেকে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা বলেন, একটা সভ্য দেশ কখনো অন্য দেশের দূতাবাসে হামলা করতে পারে না। ভারতকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে বলেও জানান শিক্ষার্থীরা। এই যে ভিয়েনা কনভেনশন তারা ভঙ্গ করেছে, ভারত সরকারকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট নিয়েছে, বাংলাদেশের বন্দর দিয়েছে, বাংলাদেশের যে সীমান্তগুলো ছিল সেখানে তার বিনিময়ে শুধু লাশ আর লাশ দিয়েছে। ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে মিছিল বের করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের প্রতিবাদ জানান। এছাড়াও অবিলম্বে ভারতকে সাধারণ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলেও জানান তারা। কলকাতায় বসে মমতা যে বয়ান দেয় যে বাংলাদেশে নাকি শান্তিরক্ষী বাহিনী পাঠাবে, আমরা বলে দিতে চাই, আগে আপনার নিজের দেশ দেখেন, আগে নিজের দেশ গুছান। একটি দেশের প্রতীক হচ্ছে একটি দেশের হাই কমিশনার। সুতরাং আমাদের উপ হাই কমিশনার আক্রমণ করা মানে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব আক্রমণ করা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রাঙ্গণে ঢুকে হামলা ভাঙচুরের ঘটনায় খুলনায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। সোমবার রাত 9:30টায় নগরীর শামসুর রহমান রোডে ভারতীয় সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এই সময় স্কন ও ভারত বিরোধী স্লোগানে গর্জে ওঠে শিক্ষার্থীরা। ছাত্রনেতারা স্বৈরাচার হাসিনা সহ আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের বিচার দাবি করেন। আগামী 13 তারিখ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট খুলনা বিভাগীয় সমাবেশ যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে হামলার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। অধ্যাপক আসিফ নজরুল লিখেন, হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনারকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের। তারা এটি করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার নিন্দা জানান তিনি। বাংলাদেশের মানুষ তাদের মাথার উপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের হামলার ঘটনা প্রসঙ্গে সোমবার রাতে তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। পোস্টে ডক্টর শফিকুর রহমান লিখেন, ভারত নিজের দেশে তার প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না। বাংলাদেশের জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান তিনি। বলেন, জাতীয় ঐক্যই তার কার্যকর ঔষধ। ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে নয়াদিল্লি। এই ঘটনায় আজ সোমবার এক বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি সহকারী হাই কমিশনের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশের কাছে জরুরি ভিত্তিতে বকেয়া বিদ্যুৎ বিল বাবদ 135 কোটি রুপি চেয়েছে ত্রিপুরার রাজ্য সরকার। বকেয়া অর্থ চেয়ে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে ইতোমধ্যে চিঠি দিয়েছে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন TSECL। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় টাইমস অফ ইন্ডিয়া। ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতননাথ জানিয়েছেন, বাংলাদেশ নিয়মিত বিল পরিশোধ করলেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ এখনও বকেয়া রয়েছে। তবে বকেয়া 100 কোটি টাকার সীমা অতিক্রম করার পর চলতি বছরের মে মাসে ত্রিপুরা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল। খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে ফেনীর মহিপাল বাস টার্মিনাল। বিগত 10 বছর ধরে এমন অবস্থায় থাকা টার্মিনালটিতে বর্তমানে ব্যবহার হচ্ছে ময়লা আবর্জনা বাঘার হিসেবে। টার্মিনালে গাড়ি রাখার জায়গা না হওয়ায় গাড়িগুলো মহাসড়কের পাশে দাঁড়িয়ে সৃষ্টি করছে যানজট। প্রতিনিধি আমিন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। 80 দশকের দিকে মৎস্য বিভাগের জায়গায় সড়ক ও জনপথ বিভাগ এখানে টার্মিনাল করার অনুমতি দেয়। প্রায় 1.5 শতক জায়গায় এটি নির্মাণ করা হয়, যেখানে কয়েকশো গাড়ি একসঙ্গে রাখার ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে টার্মিনালটি দেখাশোনা করে ফেনী পৌরসভা। প্রতি বছর ইজারা দিলেও সংস্কার ও মেরামতের কোনো উদ্যোগ নেই। বিগত 20 বছর ধরে মহিপাল বাস টার্মিনালে কোনো প্রকার উন্নয়ন করা হয়নি বলে অভিযোগ জানান বাস ট্রাক মালিকরা। পরিবেশ সুন্দর নাই, ময়লা পানি এটাই না, গন্ধলে মানুষ চলতে পারে না। স্ট্যান্ডে ঢুকাইলে তো হাইয়ে না, রাস্তা ভাঙে। ফেনী টার্মিনালটা যেভাবে আছে, আর বিগত 15 বছর ধরে গাড়ি চালাচ্ছি, যেমনি আছে ওখানে এমনি রয়েছে। অনেকগুলো পরিবহন ইন্দা থাকে, কিন্তু আসলে কোনো স্ট্যান্ডে কোনো কাজ হইতেছে না। বর্ষাকালে পচা পানিতে টার্মিনাল ডুবে যায়। যাত্রী সেবার জন্য নেই টয়লেট ও ছাউনিও। পৌরসভার মেয়রের সাথে মিটিং করেছি, প্রশাসকের লগে মিটিং করেছি, ডিসি অফিসে বলেছি, বহুত জায়গায় গেছি, কিন্তু কোনো সুরা হয়নি। জায়গা সংক্রান্ত জটিলতায় সংস্কার করা যাচ্ছে না জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। তবে জেলার প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে জায়গা জরিপ হয়েছে, শীঘ্রই সংস্কার কাজ শুরুর চেষ্টা করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন, মাপযোগ গ্রহণ করেছেন এবং আজকের মধ্যেই প্রপোজাল যাওয়ার কথা জেলা প্রশাসক কার্যালয়ে। কন্ডেম ঘোষণা করার পর পরবর্তী কার্যক্রম খুব দ্রুতই গ্রহণ করা হবে। উন্নয়ন কার্যক্রম টার্মিনালের জন্য নতুন জায়গাও দেখা হচ্ছে জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে যানজট নিরসন ও বাস টার্মিনাল বিষয়ে দ্রুত সময়ে মেরামত সহ চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। যত দ্রুত সম্ভব সেটি ব্যবহার উপযোগী করা যায় কিনা সে বিষয়ে আমরা কাজ করছি, এবং সেক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ যদি জেলা প্রশাসনের সহায়তা চায়, আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি। টার্মিনালটি সংস্কারে সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নাগরিকদের। ইলিয়াস কমল, মাই টিভি। চাকরির নামে সোনার হরিণের পেছনে না ছুটে কুড়িগ্রামে চায়না জাতের কমলা চাষ করে সফল হয়েছেন এক উদ্যোক্তা। মিষ্টি জাতের কমলা চাষ ভাগ্য ফেরানোর স্বপ্ন দেখছেন তিনি। প্রতিদিন তার বাগান দেখতে ভিড় করছেন অনেক মানুষ। কৃষি বিভাগ বলছে, চায়না জাতের কমলা চাষে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। প্রতিনিধি আশরাফুল হক রুবেলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। থোকায় থোকায় ঝুলছে মিষ্টি চায়না জাতের কমলা। এই দৃশ্য কুড়িগ্রামের মুক্তারামের আবু রায়হানের বাগানে। উদ্ভিদ বিভাগে স্নাতক শেষ করে চাকরির পিছনে না ছুটে 2018 সালে 2 একর জমিতে শুরু করে কমলা, মালটা সহ মিশ্র বাগান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরই মধ্যে 120টি গাছে ফলন হয়েছে মিষ্টি চায়না জাতের কমলা। আমি যখন ছাত্র অবস্থায় তখন বাবার প্রত্যেক সম্পত্তিতে 1 বিঘায় প্রাথমিকভাবে মালটা কমলা চাষ শুরু করি, এবং এখানে লাভজনক এবং ফলন ভালো হয় আমাদের উত্তরাঞ্চল, বিশেষ কুড়িগ্রাম অঞ্চলে। তারপরে আমি এখন পর্যায়ক্রমে এখানে মালটা, কমলা, আম, আঙ্গুর মিশ্র চাষ, এটা 7.5 একর রূপান্তর করি। রায়হানের এই বাগানে কাজ করে সংসার চালাচ্ছেন বেশ কয়েকজন শ্রমিক। এতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনেকের। ফারুক ভাইয়ের মিশ্র বাগানে আমরা এখানে 10-12 জন কাজ করি। বছর 3 থেকেই কাজ করতেছি। বিভিন্ন জায়গার লোক এসে নিয়ে যায়,
এবং আমি কেটে বিক্রি করি নিজেই। আর বাগান দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেকেই ভিড় করছেন মুক্তারামে। দেখলাম কমলা খাওয়া, দেখলাম খুব ভালো, খুব সুস্বাদু। আমরা এসেছি কমলা খাওয়ার জন্য এবং এখান থেকে চারা সংগ্রহ করে আমরা আমাদের বাসায় রোপণ করব। কুড়িগ্রাম জেলার মাটিতে কমলা চাষ বেশ ভালো হচ্ছে। অদূর ভবিষ্যতে লাভজনকই কমলা চাষ আরো বৃদ্ধি পাবে বলছে কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগ বিভিন্ন রকম প্রদর্শনী বাস্তবায়ন করছি মালটার এবং কমলার। তো সেই প্রদর্শনীগুলোর মাধ্যমেও তরুণ উদ্যোক্তারা অনেক উৎসাহ পাচ্ছে এবং মালটা চাষ করে তারা আর্থিকভাবে অনেক লাভবান হচ্ছে। গত 3 বছরে রাইহান গড়ে তুলেছেন 7.5 একর জমিতে বিশাল ফলের বাগান, যেখানে গাছ রয়েছে 5000। কমলা চাষে সফল হওয়া রাইহানের এই বাগান এখন অনেক যুবকের কাছে প্রেরণার উৎস। আমরা উদ্বুদ্ধ হচ্ছি ওনার কমলা চাষ দেখে। এর কাছে অনেক কিছু শেখার আছে, শিখে আমাদের একটা বাগান দিয়ে একটা চাষ করতে পারে, যাতে বেকারত্ব যারা আমরা আছি আমরা যেন স্বাবলম্বী হতে পারি আর কি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমাদের প্রিয় বাংলাদেশ ধর্ম, বর্ণ ও বৈচিত্র্যের দেশ। এদেশে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে যুগ যুগ ধরে বসবাস করছে। ইসলাম মানুষের শান্তি ও মুক্তি দেওয়ার জন্য এসেছে। সোমবার মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে দলীয় এক পথসভায় তিনি কথা বলেন। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, গত 15.5 বছর জাতি জিম্মি দশায় ছিল। যারা উঁচু তলায় থাকে, যাদেরকে মানুষ শাসক বানায়নি, নিজে নিজে শাসক হয়েছে, তারা এই কাজগুলো দীর্ঘ বছর ধরে করেছে। বাংলাদেশের বাজেটের বর্তমান বাজেটের 3 ভাগের 1 ভাগের চেয়ে বেশি এক সময়কার বাজেটের সমান সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে। সামাজিক সুবিচার যখন থাকবে, ইসলামের ন্যায় বিচার যখন কায়েম হবে, তখন কেউ মানুষের সম্পদের উপর হাত দিতে গেলে তার কলজা থরথর করে কেঁপে ওঠে। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গুলি করে শাহিদা ইসলাম রাফা ওরফে শাহিদা আক্তার নামের এক তরুণীকে হত্যার অভিযুক্ত তৌহিদ শেখ তন্ময়কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ভোলার ইলশা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানিয়েছে, বিয়ের জন্য চাপ দেওয়ায় শাহিদাকে হত্যা করেন তৌহিদ। হত্যাকাণ্ড ব্যবহৃত পিস্তলটি কেরানীগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার দুপুরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শমসপুর এলাকার দোগাছি সার্ভিস সড়ক থেকে শাহিদা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশ এখন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। 5 আগস্টের পর থেকে নানা রকম ষড়যন্ত্র চলছে। যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে শাপলা চত্বরে গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, 2024-এর গণ অভ্যুত্থানে গণহত্যার বিচার দাবি ও ঐতিহাসিক বাবরি মসজিদ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিবাদ ও কনফারেন্সে এই প্রধান আলোচকের বক্তব্যে তিনি কথা বলেন। যারা নিজেদের মাইনরিটিদের উপরে দিবারাত্র অত্যাচার চালাচ্ছে, তারা সাহস পায় কি করে বাংলাদেশে মাইনরিটি নিয়ে কথা বলার জন্য? তাদের কোন রকম নৈতিক অধিকার নাই বাংলাদেশে হিন্দুদের নিয়ে কথা বলার জন্য। ভারতের হিন্দুত্ববাদী সরকারের, মোদির কোন রকম অধিকার নাই। গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা নির্বাচন অফিসে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে এসে এক রোহিঙ্গা যুবক গ্রেফতার হয়েছেন। এ সময় স্থানীয় 2 সহযোগীকেও আটক করেছে পুলিশ। স্থানীয় প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস জানায়, রোববার ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তির জন্য উপজেলা নির্বাচন অফিসে আসে রোহিঙ্গা যুবক নুহুর আলম। নির্বাচন কর্মকর্তা পিতামাতার জাতীয় পরিচয়পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের সময় জাল বুঝতে পেরে রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার সঠিক পরিচয় স্বীকার করে। আটককৃত রোহিঙ্গা যুবক সহ স্থানীয় 2 দালালের বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।
ইসকন নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা বিচারের দাবিতে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সোমবার হেফাজতে ইসলাম উপজেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ স্ট্যান্ড চত্বরে সমাবেশে মিলিত হয় তারা। সে সময় হেফাজতে ইসলামের উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ আসাদ, সাধারণ সম্পাদক মুফতি শোয়েব আহমদ মাহদি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বোতলজাত সয়াবিন সংকটের অজুহাতে অসাধু মুনাফাখোর ব্যবসায়ীরা ড্রামজাত সয়াবিন তেল বিক্রির প্রবণতা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যের বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে নীলফামারী জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সোমবার নীলফামারী চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে মুনাফাখোর অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধির পাওয়ায় বক্তারা নাভিশ্বাস হয়ে উঠেছে। কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে অবৈধ 4টি ইট ভাটায় 6 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়াও একটি ইট ভাটা ঘুরিয়ে দিয়েছে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদপ্তর অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম। এছাড়াও আরও একটি অবৈধ ইটভাটা ঘুরিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার প্রধান কেমিস্ট হাবিবুর বাশার সহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তিকল্পে নবনিযুক্ত সরকারি কৌশলীদের সাথে বিচারকদের মতবিনিময় সভা করা হয়েছে। সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সভাকক্ষে এই মতবিনিময় করা হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস সহ অন্যান্যরা। এ সময় বক্তারা আদালতে আসা বিচার প্রার্থীদের উদ্দেশ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আলোচনা করেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত আমির মফিজুর রহমানের শপথ উপলক্ষে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার নোয়াইর বাজার বালুর মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মনিরুজ্জামান বাহলুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা মজলিসের সুরা সদস্য মাওলানা খন্দকার আবুল বাশার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান। আলোচনা শেষে আমিরকে শপথ বাক্য পাঠ করানো হয়। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তীকরণে সোমবার বিএনপির খুলনা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ মোশাররফ, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বাড়ি হেলাল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, কুষ্টিয়া জেলা বিএনপি মহিলা দলের সভাপতি কুমকুম রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ভাষণ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় খুলনা বিভাগের 10 জেলার বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আপনার দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে, আপনাকেও কাজ করতে হবে, কমপ্লেন করা চলবে না। জনগণ যে দফা ভিত্তিতে নতুন বাংলাদেশ দেখতে চায়, সে দফাগুলো কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় তার একটা কর্মশালা এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সঙ্গে ছিলেন। প্রশিক্ষণ হলো আমাদের জাতীয় অখণ্ডতা রক্ষা করে এই 31 দফা কর্মসূচি একটি জাতির রক্ষা কবচ হিসেবে চিহ্নিত হয়ে অভিষিক্ত হয়েছে।
কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেন ফয়সাল ও আরমান হোসেন নামের দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 2টি দেশীয় তৈরি এলজি, 2টি একনলা বন্দুক, 2 রাউন্ড তাজা গুলি, একটি মোটর সাইকেল। এ উপলক্ষে সোমবার কক্সবাজার সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশ। উক্ত সংবাদ সম্মেলনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান জানান, উদ্ধারকৃত আলামতগুলো জব্দ করা হয় এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। নাম সর্বস্ব সংগঠন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান রাজার প্রতারণা ও হয়রানির প্রতিবাদে গোপালগঞ্জ কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। সোমবার সংগঠনের সাবেক সভাপতি হাসান জামান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এতে বলা হয়, মূলত বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের নাম পরিবর্তন করে বেকার মুক্তি পরিষদ নামকরণ করা হয়েছে। কাশিয়ানী উপজেলা সহ অন্যান্য ন্যাশনাল কর্মীদের চাকরি ফিরে পাওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান রাজা। সংবাদ সম্মেলনে রাজাকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এ সময় উপজেলা কমিটির পদত্যাগকৃত সাধারণ সম্পাদক নূর ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুনমুন বেগম উপস্থিত ছিলেন।